আমার জাতীয় ভাতিজারা মনে হয় কিছুদিনের মধ্যে পালাবে। হঠাৎ করে আমার এক জাতীয় ভাতিজা বলছে যে যে উপদেষ্টারা নাকি আখের গুছাচ্ছে। উপদেষ্টারা নাকি আখের গুছাচ্ছে। কি আখের গুছাচ্ছে? কেন আখের গুছাচ্ছে? কি কারণ? এত ভয় কিসের তাদের? সরকার তার, সেনাবাহিনী তার, পুরো দেশটাই তাদের, জামাত তাদের, হেফাজত তাদের, বামপন্থীরা অর্ধেক তাদের। সরকারকে উচ্ছেদ করলেই তারা ক্ষমতায়, তারা ভয় কিসে? তারা এখনই পালাতে চায়। এখন দেশে তো আন্দোলনই হয় নাই, দেশে তো আন্দোলন শুরু হয় নাই। পাশাপাশি আওয়ামী লীগ তো দেশেই নাই, তাদের ভাষা আওয়ামী লীগ দেশে নাই, বিদেশেও আর মিছিল করে কি করতে? তাহলে আর ভয় পায় কেন? কেন আখের গোছাচ্ছে? ঘটনা আর কি? সারা দেশে যে বিষয়গুলো শুরু হয়ে গেছে, এই যে তাদের ভয়। আবার একজন উপদেষ্টা বলে যে কখন চলে যায় ক্ষমতায় তার ঠিক নেই, যে কোনো সময় চলে যেতে হতে পারে, আমলারা রেডি। বিষয়গুলো আসলে কি? এরা তো ভয় পাচ্ছে কেন? হঠাৎ করেই তাদের এই ভীতি, যেখানে আওয়ামী লীগের নাম নেওয়ার লোক নাই, জেলে ধরলেই জেলে ভরে দেয়, ঘরে থাকতে দেয় না, বাইরে থাকতে দেয় না, মাইকিং করা হয় তার জন্য বাসা ভাড়া না দেয়, আরেক জায়গায় পুলিশ মাইকিং করে এরা যেন ঘোরাঘুরি না করতে পারে, রাস্তাঘাটে চলতে না পারে। তারপর কিসের ভয়? কেন এত ভয় তাদের? এদের এত ভীত হওয়ার কারণ কি? কি অপরাধ তারা করছে? আজকাল দেখি বাংলাদেশ সরকারের কোনো কাজ নাই, কি 793টা পূজা মণ্ডপে অসুরের গালে দাঁড়িয়ে টেনে চিন্তিত। আমি বুঝতে পারলাম না, অসুরের গালে দাঁড়িয়ে থাকুক, না হয় তারা অসুরের লুঙ্গির নিচে আরো কিছু তারা লাগাক বা দেখ, সমস্যা কি? এটা হিন্দুদের সমস্যা। দাড়িওয়ালার নামে তো ভয়। আর ইউনুসের তো দাড়ি নাই, আসিফ নজরুলের তো দাড়ি নাই, যে জাহাঙ্গীর সাহেব বলছেন সে জাহাঙ্গীর সাহেবের তো দাড়ি নাই। তাহলে তো ভয় কিসের? তাতে তো দাড়ি নাই। এমনকি শিশির মনিরও তো দাঁড়িয়ে আছে বলে মনে হয় না। তাহলে ভয় কিসের? এই যে তাহলে কি আমরা ধরে নিব দাঁড়িয়ে অসুর? ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই নাই। বিষয়টা তাই হয়ে দাঁড়ালো না? অসুরের দাড়ি রাখুক, দাড়ি ছাড়া রাখুক, দাড়ি কি একটা নির্দিষ্ট ধর্মের? আরে ভাই, মনি ঋষিরা যত বড় দাড়ি চুল রাখতো তো কেউ রাখে নাই। তো কেউ রাখতো কি কখনো? কেউ রাখতো না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এত কেন ভয়? অসুরের গালে দাড়ি লাগাইলে ভয়? আচ্ছা, ধরে নিলাম ইয়েতে কলকাতায় অসুরের প্রতিমা বানাইছে ইউনুসের আদলের জন্য সমস্যা। আচ্ছা, ধরে নিলাম তার চেহারা দিছে, কিন্তু দাড়ি লাগালে কি সমস্যা রে ভাই? দাড়িতে কি সমস্যা? অসুরের গালে দাড়ি রাখুক না, মহিষের গালে দাড়ি রাখুক না, পাঠার সাথে গালে দাড়ি লাগাক, সমস্যা কি? হিন্দুরা সনাতন এটা দাড়ি যেখানে সেখানে, এত সমস্যা তাদের। যদি এটার কারণে ধর্ম অবমাননা হয়েছে, আমি মনে করি অসুরের গাড়ি দাড়ি রাখার জন্য ধর্ম অবমাননার মামলা করা উচিত, যে হিন্দু ধর্ম অবমাননা করছে, তাই না? তা না করে বলতেছে যে তদন্ত করা হবে, ফ্যাসিস্ট। সব জায়গায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্বপ্ন দেখে। ঘটনা কি? এরা তো দেখি ঘুমের মধ্যে মনে হয় স্বপ্ন দেখে আওয়ামী লীগের। এরা পাহাড়ে নিজেরা মারামারি করে, পাহাড়িদের উপর অত্যাচার করে, সেখানে ফ্যাসিস্ট দেখে। তারা মিছিল, 5 জন লোকের মিছিল হইলে ফ্যাসিস্ট দেখে, ফ্যাসিজম দেখে। এরা অসুরের গালে দাঁড়িয়ে হইলে ফ্যাসিজম দেখে। ঘটনা কি ভাই? সবচেয়ে মজার বিষয় কি জানেন? মানে এরা কখন যে কি বলে নিজেরাই জানে না, কখন কোথায় কি বলতে হবে তাও জানে, এদের কাজটা কি তাও জানে। জানবে কিভাবে? এরা তো কোনো কাজ করতে আসে নাই, আর চা কাম করতে, আর সেই দেশের 12টা বাজাইতে, এই দেশকে ধ্বংস করতে, এই দেশের গণতন্ত্র ধ্বংস করতে, এই দেশের রাজনীতি ধ্বংস করতে, এই দেশের মানুষের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে, রাজনৈতিক সৌহার্দ্য নষ্ট করতে এরা আসছে, আমরা জানি। এছাড়া আর কোনো কাজের জন্য তারা আসে নাই। এদের তো কোনো কাজ নাই, এরা তো রাজনীতিবিদ না। অলরেডি আমার জাতীয় ভাতিজা বলে ফেলছে যে তারা গাট্টি ফুচকা বাঁধতেছে, আখের গুছ না, মানে গাট্টি ফুচকা বাঁধতেছে। বাঁধতে তো হবে, এই গাট্টি ফুচকা তো বাঁচতে হবে। কারণ 14 মাস কিভাবে টিকলো আপনারা বিশ্বাস করেন? যে আমি কিন্তু অবাক হয়ে যাই যে এরা কিভাবে এতদিন টিকে থাকলো। আওয়ামী লীগের মতো এত বড় দল নিষিদ্ধ করে, ছাত্রলীগের মতো এত বড় ছাত্র সংগঠন নিষিদ্ধ করে,
বিএনপির মতো একটা বড় দল দেশে থাকতে এরা কিভাবে 14 মাস একা টিকে গেল? আচ্ছা, আগে না হয় আওয়ামী লীগ অত্যাচার করছে, ছাত্রলীগ দৌড়াইছে, পুলিশে দৌড়াইছে, পুলিশ লীগে, এখন বিএনপিকে কারা দৌড়ায়? এখন বিএনপিকে কারা দৌড়ায় আমরা তো বুঝতে পারতেছি না। এখন বিএনপির ভয় কিসের? রাজনীতি করতে, মাঠে নামতে, তারেক রহমানের দেশে ফিরতে কি ভয় তাদের? এখন তার বলতে পারবেন না যে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ আছে। এখন তো বলতে পারবেন না ছাত্রলীগ আছে। তারাই তো নিজেরাই দৌড়, আপনারা এটা বলেন তারা পালিয়ে গেছে, ফ্যাসিস্টটা আর কোনোদিন ফিরে আসবে না। আরে ভাই, আপনারা তো ফিরে আসে, আপনারা তো বুঝতে, আপনারা কি করেন? সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? যে 50 লক্ষ জিহাদি নাকি তৈরি করে রাখছে জামাতিরা ভারতের সাথে যুদ্ধ করার জন্য। ভারত কি বলছে তোমার সাথে যুদ্ধ করবে? জামাতিদের চুল গায়ে ঘা বানানোর উদ্দেশ্যটা কি? এরা ভাবতেছে ভারত আক্রমণ করলে তারা প্রমাণ করে দেবে তারা মুক্তিযোদ্ধা ছিল। আর 71-এ তো তারা প্রমাণিত হয়ে আসছে, তারা রাজাকার, আল বদর, আল শামস এগুলো ছিলি তারা। এটা কি কোনোদিন পৃথিবীতে যত ঘটনাই ঘটুক এটিকে আর মোছানো যাবে? তোরা তো দেশি মানুষ না বেটা, এরা তো দেশই মানে না। এখন হঠাৎ করে বাংলাদেশ প্রেম জায়গা উঠলো, আমরা তো বুঝতে পারি না। এরা তো পালাবেই, না পালায় তো এদের উপায় নেই। কারণ এরা এত পাপ করেছে, এরা পাপের 16 বেলা পূর্ণ করছে। এরা জানে যে পাবলিক এদের পেটে পাড়াতে গোবাইর করে ফেলবে, গোবাইর করে ফেলবে। আর জামাত এই যে স্বপ্ন দেখতেছে, মানে জামাত এই দেশের বলছে না জাকাতিস্তান বানাবে, আসলে তারা জাকাতিস্তান বানাবে। কারণ হইলো জামাত যখন এই দেশে ভারত যুদ্ধ করে চুল গায়ে যখন ঘাও বানাবে, ঘাও যখন বড় হবে, তখন ভারত এই বাংলাদেশকে একেবারে, পাকিস্তানকে তো ভিকারিস্তান বানাইছে, আর খোদ জামাত এই দেশকে জাকাতিস্তান বানাতে চায়। ভারত সেটা শুধু পূরণ করে দেবে শখটা। এই দেশের সাথে যদি, বাংলাদেশের সাথে যদি ভারতের কোনো যুদ্ধ হয়, বাংলাদেশ পুরাই জাকাতিস্তান হয়ে যাবে। পুরা জাকাত, মধ্যপ্রাচ্য থেকে জাকাত আসবে, সেই জাকাত খায় বাঁচতে হবে। কারণ বাংলাদেশ তো, ভারত তো বাংলাদেশে খাদ্য রপ্তানি বন্ধ করে দিবে, আকাশপথ বন্ধ করে দিবে। ওই যে পরে কান্নাকাটি করে ওই 20 লাখ 18 লাখ গাজাবাসী তারাই খাবার পায় না। তো 20 কোটি লোকের কে পালবো ভাই? কে পালবে? এই যে ফালজা ভাবতেছে মৌলবীরা, এদের লিল্লা কে দিবে এদের? যখন এই দেশে ভারত যুদ্ধ লাগে, তো নিজেরাই না, যারা এদের খাবার দেয় মাদ্রাসা এতিমখানায়, এরা নিজের যারা খাবার দেয় তারাই তো না খেয়ে থাকবে। এরা কখন খাবার পাবে? একবারও এরা পরিণতির কথা ভাবে না। এরা তো নির্বোধ। মানে পৃথিবীতেই একটা দেশ পাইলাম যেই দেশের মৌলবীরা, জামাতিরা চাইতেছে যুদ্ধ আসুক আসুক। এই দেশের সরকার সরাসরি একটা দেশের হুমকি দেয় যে সেভেন সিস্টার দখল করবে, কলকাতা দখল, সরাসরি হুমকি দেয়। যারা বলে 50 লক্ষ জিহাদি রেডি, তারা এবার বলে ভারত খাগড়াছড়িতে ডিস্টার্ব করতেছে, ভারত উস্কানি দিতেছে, ভারত মদত দিতেছে। বলছে ভারত মন্দিরে, শেখ হাসিনা আওয়ামী লীগ নাকি মন্দিরে অসুরের গালের দাড়ি। আরে ভাই, এটা কসকসানোর জন্যই তো, চুলকানোর জন্যই তো বোঝা গেল যে তোমরা আসলে অসুর। এটা কথা না বললেই তো কি হইতো? এটা কথা না বললেই তো কোনো আলোচনাই হইতো না। এই যে নিজেদের অসুর দাবি করতেছে এরা, তাই এদের পালাতে হবে। তাই জাতীয় বাতি যায় বলে ফেলছে যে সবাই আখের গুছাইতেছে, আখের গুছাইতে হবে। আবার দেখেন মৌলানা মামুনুল কত বড় বাটপার, সে বলতেছে বাংলাদেশের জাতীয় ঐক্যমত কমিশন নাকি জরিপ করছে, সেখানে 70 থেকে 80% লোক সরিয়ে আনছে। এরকম একটা ঠাডা বড় মিথ্যা কথা বলছে। পরের দিনই বাংলাদেশের জাতীয় ঐক্যমত কমিশন এটা প্রতিবাদ করছে, এরকম বড় আলোচনা হয়নি। এরা বুঝছেন তো কত বড় মিথ্যাবাদী। নাম দিছে আবার দল হেফাজতে ইসলাম, আবার সেই দলে সে মহাসচিব, খেলাফতে মজলিসের মহাসচিব বলে এই বদমাইশ, মৃত্যু, এই ধোঁকাবাজ। মানে এরা মিথ্যার বেশাতে আর কত মানে বুঝতে পারি না। তারপরে মানুষ এদেরকেই পূজা করে, এদেরকে শ্রদ্ধা করে। মানে আপনার দাড়ি আর টুপি থাকলে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, অসুরে গালে দাড়ি লাগানো যাবে না, তাহলে সমস্যা আছে। দাড়ি টুপি রেখে আপনি বলৎকার করেন, সমস্যা নাই। দাড়ি টুপি রেখে ঘুষ খান। এই যে একজন কি আবু হেনা রাজ্জাক নাকি কি এক লোকেরা দেখলাম, তিনি বলতেছেন, তিনি ওই চিঙ্কুবাম মার্কেটটায়, তিনি আওয়ামী লীগ সরকার, তিনি বলেছেন দর্শন করে কে মুসলমান, খুন করে কে মুসলমান, ঘুষ খায় কে মুসলমান, দুর্নীতি করে কে মুসলমান, চুরি করে কে মুসলমান, বিচার করে কে সে মুসলমান। এগুলো আমি বলি না, কিন্তু দেখলাম ফ্রড মাজাহার চিঙ্কুবাম, আপনার ফ্রড মাজারের পাশে বসে একদিন, তার নামের শেষ কি জানি হেনা রাজ্জাক না কি জানি, তিনি এগুলো বলতেছেন, আমি করি নেই ভাই। আমার আবার দুইশো আমি বলছি যে মুসলমান চুরি করে, মুসলমান ঘুষ খায়, মুসলমান ডাকাতি করে, মুসলমান খুন করে, মুসলমান রেপ করে, মুসলমান দুর্নীতি করে, ঘুষ খায়, আমি করি নেই। ওই রাজ্জাক সাহেব, মানে মৌলবী রাজ্জাক না, আবার কি যেন আবু হেনা কি যেন রাজ্জাক, আমরা ইউটিউবে সার্চ দিলে এটা পাবেন। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? আবার আর একটা উত্তর শুনছেন, চিঙ্কুবাম একটা চলে গেছে
কি গাজাতে? নিজের দেশে খাগড়াছড়ি খবর নাই। তার বউ আমেরিকা গাজাতে কি করলো, ইসরায়েল গাজাতে কি করলো, তার বউ খুব চিন্তিত। এই যে দৃক বাটপার শহীদুলের বউ খুব ব্যস্ত, কিন্তু বাংলাদেশে খাগড়াছড়ি নেতার কথা নাই। সব বামপন্থীদের এরা বউজায় মিলে বানাই ফেলছে সিঙ্গু বাম। দেখা যাক দেশে কি হয়। সবচেয়ে যেটা দেখলাম এবার, আর পশ্চিমবঙ্গের হিন্দুদের নিয়ে দুইখান কথা বলি ভাইরা মা। এই যে আপনাদের হিন্দু পূজায়, মানে দুর্গা পূজায় যে ওই যে মার্কসিজমের বই আনে, তারপর রাহুল সাংকিতায়নের নাস্তিক্যবাদের বই আনে, বা অন্যান্য নাস্তিক্যবাদের বই আনে, সমাজতন্ত্রের পাঠ আপনাদের পূজা মণ্ডপে করে, আপনারা তাদের একবার ওখানে জিজ্ঞেস করেন না, ভাই তারা একটু রোজার মধ্যে মুসলমানদের মসজিদের সামনে ঈদগাহ ময়দানে একটা বুক স্টল দেয়, এই প্রশ্নটা আপনারা কেন করেন না? মানে মনে করে আপনারা ওইখানে বলবো যে ভাই তোরা এখানে থাকো, আস একটু মুসলমানদের ওইখানে জানা যাই, ওখানে বইগুলো বেচতে যা, দেখ তোরা কি করে। পারবে? বামদের এই পশ্চিমবঙ্গের যারা মুসলমান আছে, বাংলাদেশে তো পারবেই না, পশ্চিমবঙ্গের যারা মুসলমান আছে এই জালিয়াত বামদের না বাপের নাম ভুলাই দিবে যদি তাদের মসজিদে, তাদের রোজায়, তাদের ঈদে গিয়ে এই বামপন্থীদের বই বিক্রি করতে যায়, বই মেলা বানায়। কিন্তু ওই যে সংখ্যালঘুর একটু হিন্দু, বাংলাদেশের ভারতের সংখ্যাগুরু হলেও হিন্দুরা লিবারেল, তাই তারা মেনে নেয়। মুসলমানদের ওখানে যাইতে বলেন তো, আপনারা পশ্চিমবঙ্গের যারা আছেন তারা এটা করেন না কেন? আর সিংহ বামদের বলবো, আপনার পশ্চিমবঙ্গের জালিয়াত বামদের বলি, ভাই এই হিন্দুদের রোজা এলে নিয়ে যাও পানি রাখো, দেখি সন্ধ্যাবেলায় দেখি কংগ্রেসের আমি নিজে দেখেছি পানি খাওয়ায় হিন্দু মুসলমানদের। তো তোমরা এই কাজ করো না কেন ভাই? এই বই নিয়ে যাও না কেন? বই নিয়ে গেলেই তো হয়। রমজানের দিন এসার আগে তো হাজার বহু মসজিদ আছে, লক্ষ লক্ষ মসজিদ, সেখানে যাও, বুক মেলা বানাও, বুক ফেয়ার করো, বই মেলা বানাও। তা তো করবে না, জানো যেন বাপের নাম বলাই দেবে। সেনাপ্রধান ভারত সফরে যাচ্ছেন না, সাক্ষাৎ দিচ্ছেন পাকিস্তান ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের। ভারতে এই মাসের মাঝামাঝি দুটি উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি হচ্ছে 13 থেকে 16 অক্টোবর দক্ষিণ এশিয়া সন্ত্রাস বিরোধী সম্মেলন 2025 এবং আরেকটি 14 থেকে 16 অক্টোবর অনুষ্ঠিত হবে জাতিসংঘে শান্তিরক্ষী মিশন পাঠানো যে দেশগুলো, সেই দেশগুলোর উচ্চ পর্যায়ের একটি সামরিক সম্মেলন। এই দুটি সম্মেলনে আমরা ভারতীয় গণমাধ্যম সূত্রেই জানতে পেরেছিলাম যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সেখানে যাবার কথা রয়েছে, কিন্তু তিনি না গিয়ে সেখানে পাঠানো হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান, যিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি হিসেবে দায়িত্বরত আছেন এবং সর্বকনিষ্ঠ লেফটেন্যান্ট জেনারেল। বর্তমানে যে 5 জন লেফটেন্যান্ট জেনারেল আছে তাদের মধ্যে সর্বকনিষ্ঠ, এবং এই বর্তমান সরকারের আমলেই গত অক্টোবরে তিনি মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি লাভ করেন। যাই হোক, সেনাপ্রধান যেভাবেই হোক সুকৌশলে বা যে কোনোভাবেই ভারত সফর এড়িয়ে গেলেন। ভালো কথা, কিন্তু আপনারা